আমন্ত্রণ চ্যানেল 24 সকাল 11টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ডেন্টির সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি শারিকা তাবাসসুম। শ্রম খাতের সহযোগিতাকে বিশেষ গুরুত্ব দিয়ে মালয়েশিয়ায় আরও বেশি বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়টি বিবেচনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে এই আহ্বান জানান তিনি। তাগিদ দেন যত দ্রুত সম্ভব শ্রমবাজার পুনরায় চালু করার পাশাপাশি অনিয়মিত বাংলাদেশি কর্মীদের বৈধতা দেওয়ার। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরে ঐকমত্য হয়েছে দুদেশের সম্পর্ক আরও জোরদার করার। সই হয় একটি সমঝোতা স্মারক। I requested His Excellency Prime Minister Anwar Ibrahim to consider recruiting more Bangladeshi workers as well as to open labour market as soon possible. I also raised issues relating to re-regularization of illegal workers and repatriation of the detained Bangladeshi if possible. We agree that recruitment should be transparent, fair and affordable, reducing intermediaries and low cost for workers. I express deep concern for the Rohingya people sheltered in Bangladesh and thank Malaysia for its continued support for their safe, dignified and sustainable repatriation to Myanmar. We also discussed regional cooperation. Bangladesh seeks closer engagement with ASEAN and aspire to become an ASEAN sectoral dialogue partner. We are also interested in joining the regional comprehensive economic partnership. বৃষ্টিপাত কমে যাওয়ায় সিলেট অঞ্চলে নদ নদীর পানি কমতে শুরু করেছে, তবে উত্তরাঞ্চলে তিস্তা সহ বেশ কিছু নদীর পানি বাড়ছে। এতে তীব্র হচ্ছে নদী ভাঙন। রংপুরে মহিপুরে দ্বিতীয় তিস্তা সেতুর পশ্চিম পাশের সেতু রক্ষা বাঁধে আবারও ভাঙন দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে পানি বাড়তে থাকলে বন্যার আশঙ্কা রয়েছে। অন্যদিকে সিলেট অঞ্চলের নদ নদীর পানি আগের থেকে কমছে। আবহাওয়া অফিস জানিয়েছে মেঘালয়ে বৃষ্টিপাত বাড়ছে, ফের পাহাড়ি ঢল নামবে, এতে আবারও পানি বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্র এখনো বন্ধ রয়েছে। আরো খবর জানবো, সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এয়ার জুয়েল। জুয়েল, বলছিলাম পানি কমতে শুরু করেছে, কি অবস্থা এখন এবং পাহাড়ি ঢল নামার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে কিনা? সুনামগঞ্জের গত রাত থেকে কিন্তু বৃষ্টিপাত না হওয়ায় কিছুটা স্বস্তি, কারণ পানি কমেছে প্রায় 25 সেন্টিমিটার এবং পানি এখনো বিপদসীমার 64 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং গতকাল যে সীমান্তবর্তী এলাকাগুলো সেই এলাকাগুলোতে পানি কিন্তু অনেকটাই কমেছে। এবং যদি বলি যে যেসব সীমান্ত এলাকায় পানি নেমেছিল সেই সব এলাকায় কিন্তু পানি অনেকটাই নেমে গেছে এবং যে সড়কগুলো আসলে গতকাল থেকেই পানি প্লাবিত হওয়ার কারণে কিন্তু যান চলাচলে ভোগান্তি ছিল, সেই সব এলাকায় কিন্তু পানি নেমেছে। সেই ক্ষেত্রে বলা যায় যে গেল 14 থেকে 15 ঘন্টার বেশি সময় কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না, নেই পাহাড়ি ঢল, যার কারণে কিন্তু এই অঞ্চলে যে বন্যার যেটা শঙ্কা ছিল সেটা অনেকটা কেটে গেছে বলা যায়। যদিও পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা জানিয়েছেন আগামী 48 ঘন্টা হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই ক্ষেত্রে পানি হয়তো আরো বাড়বে। তবে বন্যার যে সংখ্যা ছিল সেটি আসলে আপাতত বলা যাচ্ছে না, কারণ এখন পর্যন্ত বৃষ্টিপাত নেই এবং পাহাড়ি ঢলেরও কোনো সম্ভাবনা তেমন একটা নেই, যার কারণে কিন্তু কমতে শুরু করেছে সুনামগঞ্জের সবগুলো নদ নদীর পানি। এবং গতকাল তাহিরপুর এলাকার চারাগাঁও সীমান্তে যেসব পাহাড়ি ঢল নেমে যেসব লোকালয়ে পানি প্রবেশ করেছিল সেগুলো নেমেছে। তবে যদি উজানের ঢল এবং চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হয় সেই ক্ষেত্রে উজানের ঢল আবার নামতে পারে, সেই ক্ষেত্রে প্রশাসন থেকে এবং সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। এবং পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা বলছেন যে যদি এই বৃষ্টিপাত হয় আর ভারী বৃষ্টিপাত হয় কিংবা চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হয়, সেক্ষেত্রে উজানের ঢল যদি নামে সেই ক্ষেত্রে নিম্নাঞ্চলে তারা বন্যার একটি শঙ্কা সতর্কতা দিয়ে রেখেছেন। তবে এখন পর্যন্ত নিম্নাঞ্চলের স্বস্তি এবং সুনামগঞ্জের নদ নদীও পানি যেহেতু কমতে শুরু করেছে, বিপদসীমার অনেকটা নিচেই আছে এখনো পানি। এই হচ্ছে সুনামগঞ্জে আসলে পানি বৃদ্ধির সর্বশেষ পরিস্থিতি। জুয়েল, ধন্যবাদ আপনাকে। সুনামগঞ্জে পানি কমতে শুরু করেছে, আমরা সেই পরিস্থিতির খবরই জানছিলাম। রাজধানী মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফ করছেন 11 দলের নেতারা। আমরা সরাসরি চলে যাব সেখানে। আমাদের চট্টগ্রাম 3টি জায়গায় সমাবেশ হয়েছে, সামনে আরো 4টি সমাবেশ আমাদের সামনে আছে। যেমন 27 তারিখ ময়মনসিংহ,
এরপরে 11 তারিখ রংপুর, 18 তারিখ বরিশাল, 25 তারিখ সিলেট। এই কর্মসূচিগুলো আমাদের আছে। এগুলো আপনারা বাস্তবায়ন সম্প্রচারের ক্ষেত্রে মিডিয়ার একটা ভূমিকা ছিল, আমরা এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সামনের সমাবেশগুলো যেন সফল হয়, জাতি জানতে পারে, দেশবাসী আপনাদের মাধ্যমে বক্তব্য সম্প্রসার হলে জাতীয় স্বার্থে জনগণ সজাগ সচেতন হতে পারবে, সেই প্রত্যাশা আমরা ব্যক্ত করছি এবং সহযোগিতা চাচ্ছি। এই সাথে আমরা গত 2 দিন 12 তারিখ 26টি সীমান্ত জেলাতে উশিন এবং সীমান্ত হত্যার প্রতিবাদে নাগরিক সমাবেশ, প্রতিবাদ সমাবেশ করেছি। আবার রাজধানীতেও আমরা একইভাবে প্রতিবাদ সমাবেশ করেছি এবং বিক্ষোভ মিছিল হয়েছে রাজধানীর একটা গুরুত্বপূর্ণ এলাকায়। আজকের মিটিংয়ে আমরা 2 দিনের কর্মসূচি পুনর্নির্ধারণ করেছি, যা আপনাদের সামনে আমরা এখন তুলে ধরতে চাই। আমরা আগামীকাল 23 জুন রাজধানী শহরের বিজয়নগরে আমাদের শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে, অর্থাৎ 11 দলের শীর্ষ নেতাগণ, দলীয় প্রধানগণ এবং সংসদের বিরোধী দলের নেতা, চিফ হুইপ সহ সকলে এখানে উপস্থিত থাকবেন। আমরা একটা বড় আকারের সমাবেশ করব ইনশাআল্লাহ। সেই সমাবেশ থেকে আমরা দাবি জানাবো এই যে বিচার প্রক্রিয়ায় যে শিথিলতা এবং যার সুযোগে ফেসিবাদের উত্থানের পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি এবং জায়গায় রাজধানী মগবাজারের জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফ করছেন 11 দলের নেতারা। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। শ্রম খাতের সহযোগিতাকে বিশেষ গুরুত্ব দিয়ে মালয়েশিয়ায় আরও বেশি বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়টি বিবেচনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা বৈঠকের কথা বলছিলাম, আরও খবর জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনাজ বাবলু। বাবলু, বৈঠকের কথা বলছিলাম, ইব্রাহিম আনোয়ারের সাথেও বৈঠক হয়েছে, বিস্তারিত জানাবেন, কি জানতে পেরেছেন? সারিকা, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মালয়েশিয়া প্রধানমন্ত্রীর যে বৈঠকটি হয়েছে, বৈঠকের পরে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের যে বৈঠক, দুজনের নেতৃত্বে যেটি হয়েছে সেটিও শেষ হয়েছে। এখন মধ্যাহ্নভোজ শেষ প্রায় বলা যায়। মধ্যাহ্নভোজের শেষে প্রধানমন্ত্রী হয়তো কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাবেন, যেখানে পুত্রজায়, মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়াতে যেই এই কার্যক্রমগুলো হয়েছিল, কিছুক্ষণ পর প্রধানমন্ত্রী এখান থেকে বেরিয়ে যাবেন। বের হয়ে তিনি হয়তো কুয়ালালামপুরে যাবেন। কুয়ালালামপুরে সেখানে তার আরও 2টি আনুষ্ঠানিক বৈঠক রয়েছে, যেটি তার মালয়েশিয়ার রাজার সঙ্গে বৈঠকের কথা রয়েছে এবং এরপরে তিনি মালয়েশিয়ার যে 3টি ব্যবসায়িক প্রতিষ্ঠান সেখানে তাদের সঙ্গে বৈঠক করবেন। কিন্তু আজকে যে বৈঠক ছিল দ্বিপাক্ষিক বৈঠক এবং একান্ত বৈঠক, দুটি শেষে তিনি যৌথ একটি সংবাদ সম্মেলন হয়েছে, 2 দেশের প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন করেছেন। বিশেষ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এই সফরকে একটি তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ সফর হিসেবে উল্লেখ করেছেন। তিনি আনন্দিত এবং উদ্বেলিত বলেছেন। তিনি বলেছেন যে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম তার বিদেশ সফর। তিনি মালয়েশিয়া সরকারকেও ধন্যবাদ জ্ঞাপন করেছেন। তিনি বলেছেন যে মালয়েশিয়া দীর্ঘদিনের বন্ধু, বাংলাদেশে বিশ্বস্ত এবং দীর্ঘদিনের বন্ধু। তিনি এর মধ্যে স্মৃতিচারণ করেছেন তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেই পররাষ্ট্রনীতি ছিল মালয়েশিয়ার সঙ্গে, এবং তার মা বেগম খালেদা জিয়া সবশেষ 1993 সালেও এসেছিলেন। 93 সালেও রাষ্ট্রপ্রধান হওয়ার পর 90-এর পরে তিনি 1993 সালে প্রথম মালয়েশিয়া এসেছিলেন। সেখানেও তার বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়ার যে কূটনীতি এবং বাণিজ্য এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে যে সুদৃঢ় সম্পর্ক, সেই বিষয়গুলো উল্লেখ করেছেন তিনি। এবং তিনি বলেছেন আগের মতো বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়ার যে সম্পর্ক সেটি তিনি এগিয়ে নিতে চান। পাশাপাশি তিনি বলেছেন দ্বিপাক্ষিক সহযোগিতা, আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলীর বিষয়ে মত বিনিময় করেছেন। তিনি আসিয়ানের বিষয়ে কথা বলেছেন। তিনি বলেছেন বাংলাদেশ এবং মালয়েশিয়ার সম্পর্ক যেটি, সেটি নতুন করে আরও জোরদার করার কথা। তিনি বৈঠকে যৌথ কমিশন বৈঠক এবং 2 দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়গুলোর মধ্যে দ্বিপাক্ষিক যে আলোচনা সেটি বিদ্যমান যাতে থাকে সেই বিষয়ে সম্পৃক্ত বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন। তিনি 2 দেশের মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়ে এগিয়ে নিতে সম্মত প্রকাশ করেছেন। তিনি আসিয়ানের সদস্যপদ নিয়ে কথা বলেছেন। বিশেষ করে বাংলাদেশে যে রোহিঙ্গা সংকট চলছে দীর্ঘ সময় ধরে, রোহিঙ্গা সংকট সমাধানে যে মালয়েশিয়া যে বাংলাদেশকে যে সমর্থন জানিয়েছে সেই বিষয়েও তিনি মালয়েশিয়াকে ধন্যবাদ জানিয়েছেন এবং রোহিঙ্গা সংকটে রোহিঙ্গাদেরকে কীভাবে দ্রুত মালয়েশিয়া
পুনর্বাসন করা যায় সেই বিষয়ে তিনি বলেছেন। এবং পাশাপাশি বাংলাদেশের শ্রমবাজার খুলে দেওয়া এবং বাংলাদেশের প্রবাসী যারা রয়েছে এখানে তাদের যারা অবৈধ প্রবাসী রয়েছেন তাদের কিভাবে নিরাপদে রাখা যায় সেই বিষয়ে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন। সর্বোপরি বলা যায় মালয়েশিয়ায় যে লাখো বাংলাদেশি প্রবাসী রয়েছে তারা যাতে এখানে নিরাপদ থাকতে পারে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন। সারিকা, বাবলু, ধন্যবাদ আপনাকে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সফর এবং বৈঠক নিয়ে জানছিলাম। আমরা আবারও পানি বৃদ্ধির খবর জানবো। আমরা জানাচ্ছিলাম উত্তরাঞ্চলে পানি বৃদ্ধি পাচ্ছে। আমরা রংপুরের খবর জানবো এবারে। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল শাহিন। ফখরুল শাহিন, আমরা বলছিলাম পানি বৃদ্ধি পাচ্ছে আবারও এবং সেতু রক্ষা বাঁধে ভাঙনও দেখা দিয়েছে। স্থানীয়রা কি বলছে, কি অবস্থা এখন? টিপটিপ বৃষ্টি পড়ছে এবং আমি দাঁড়িয়ে আছি তিস্তা নদীর পাড়েই এবং আমার পিছনেই কিন্তু রংপুরের গঙ্গাচড়া মহিপুর পয়েন্ট যেটি আছে এই পয়েন্টে যে তিস্তা নদী এটি আমরা দেখতে পাচ্ছি। আমরা খোঁজ নিয়েছি, পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছি, জানতে পেরেছি যতটুকু, এবং আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলেও জানতে পেরেছি গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে তিস্তা নদীর পানি অনেকটা বেড়েছে, যদিও গতকালের তুলনায় আজকে পানি কিছুটা কমেছে। পানি উন্নয়ন বোর্ডের যে তথ্য সেটি হচ্ছে যে গতকালের তুলনায় আজকে 20 সেন্টিমিটার পানি তিস্তা নদীতে কমেছে, কিন্তু গত সপ্তাহের তুলনায় পানি অনেকটা বেড়েছে। তার কারণ হচ্ছে গতকাল কিছুটা বৃষ্টি কম ছিল, আজকে আবার আকাশ মেঘলা এবং টিপটিপ বৃষ্টি শুরু হয়েছে। যদি বৃষ্টি অব্যাহত থাকে এবং উজানের ঢল অব্যাহত থাকে তাহলে পানি কিন্তু আরো বৃদ্ধির আশঙ্কা রয়েছে, সেই সাথে বন্যারও আশঙ্কা রয়েছে। সবচেয়ে বড় খবর হচ্ছে যে এই দীর্ঘ কয়েকদিন ধরে যে অব্যাহত বৃষ্টি এবং ঢলের কারণে রংপুরে মহিপুর যে সেতু আছে, তিস্তা সেতু, এই সেতু রক্ষার যে একটি বাঁধ আছে 900 মিটার, এই বাঁধের আবার ভাঙন শুরু হয়েছে। গত বছর আমরা দেখেছি সেই বাঁধে 100 মিটার পর্যন্ত ভেঙেছে এবং এই কয়েকদিনে আবার 30 মিটার ভেঙেছে এই বাঁধটি, অর্থাৎ গত বছর এবং এই বছর মিলে 130 মিটার কিন্তু ইতিমধ্যে ভেঙেছে সেই বাঁধটি এবং ভাঙন অব্যাহত রয়েছে। এটি যদি অব্যাহত থাকে তাহলে এখানে যে সেতুটি আছে রংপুর তিস্তা দ্বিতীয় সেতু যেটিকে আমরা বলছি, এই সেতুটি ঝুঁকির মধ্যে পড়বে এবং এই সেতু দিয়ে যে রংপুর লালমনিরহাটের মানুষ যাতায়াত করে তাদের যাতায়াতের বড় ধরনের একটি সমস্যা হবে এবং এই বাঁধটি ভেঙে গেলে এখানে যে 1500 পরিবার আছে, পরিবারের লোকজন আছে এবং এখানে যে বাড়িঘর আছে সেগুলো তলিয়ে যাওয়ার কিন্তু একটি আশঙ্কা রয়েছে। সেজন্য আসলে এটি দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছেন স্থানীয়রা। তো এই ছিল এখানকার সর্বশেষ। সারিকা, ফখরুল শাহিন, ধন্যবাদ আপনাকে। রংপুর থেকে পানি বৃদ্ধির খবর জানছিলাম।